আজকের ক্লাসে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট সরল দোলক বা দোলকের ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে কি, সেটা হলো একটা দোলক থাকবে, দোলকটা দুলতে থাকলে দোলকের বিভিন্ন অবস্থানে ওর গতিশক্তি, বিভব শক্তি, মোট শক্তি এগুলো বের করতে হবে। ওই সেম জিনিস, গতিশক্তি, বিভব শক্তি, মোট শক্তি এগুলো বের করতে হবে। দোলক জিনিসটা কি সেটা আমি আগে সহজ ভাষায় একটু করে বলে রাখি, আমি এত ডিটেইল পড়াচ্ছি না জিনিসটা। দোলক হলো, মনে করেন একটা সুতা দিয়ে আমি একটা বস্তুকে ঝুলাই দিব, বস্তুটাকে আমি বলতেছি বব। কি বলা হবে? বব। আমি যেই বস্তুটা ঝুলাই দিব এটাকে মনে করেন গোলক আকৃতির একটা বস্তু, এই যে এটা হচ্ছে বব। বস্তুটা কোন ধরনের সুতা দ্বারা যুক্ত থাকবে? অপ্রসারণশীল, অসংকোচনশীল এবং ছিঁড়বে না, অর্থাৎ মজবুত একটা সুতা, তবে সেটা অপ্রসারণশীল, অসংকোচনশীল। মানে বব সহ সুতার দৈর্ঘ্য বাড়বেও না, কমবেও না, যা আছে তাই থাকবে। সহজ কথায় বললে সেটাই হবে। এরপরে সেটাকে আমি একটা নির্দিষ্ট কোণের মধ্যে দুলতে দিব। যদি এই যে নির্দিষ্ট কোণ, মানে এইখানে যে দুলতে দিচ্ছি, এই কোণটা যদি 0 থেকে 4 ডিগ্রির মধ্যে হয়, তাহলে সেই দোলকটা হয়ে যাবে সরল দোলক। আর যদি যে কোনো অ্যাঙ্গেল হয় তাহলে নর্মাল দোলক। আমরা সরল দোলক বলতেছি না, আমরা জাস্ট নর্মাল দোলকই বলবো, অর্থাৎ সেটা যে কোনো কোণে কি করবে? দুলতে থাকবে। গেল। এখন কথা হচ্ছে এই আজকের টপিকটা, মানে এই কাজ শক্তি ও ক্ষমতা, আমি আবার একটু বলে দিই, কাজ শক্তি ও ক্ষমতা আমি এসএসসিতে যা যা টপিক পড়াচ্ছি একদম সব টপিক এইচএসসিতে আছে, একদম সবগুলো টপিকে। এসএসসির বেশিরভাগই হচ্ছে কমন পাবেন এইচএসসিতে, এই টপিকটাও আছে। তবে সরল দোলক এখানে আমরা, দোলক আমরা এখানে যেভাবে পড়াবো এইচএসসিতে সেভাবে পড়ানো হবে না। কারণ এইচএসসিতে আপনার সরল দোলকের ক্ষেত্রে বা দোলকের ক্ষেত্রে, সরল দোলক যদি বলি, দোলক বা সরল দোলকের ক্ষেত্রে দোলকের যেই ববটা থাকবে সেই ববটা কতটুকু সরণ ঘটছে, কত বেগে যাচ্ছে, কত ত্বরণে যাচ্ছে, গতিশক্তি, বিভব শক্তি, মোট শক্তি সব কিছুর আলাদা 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 সূত্র জানা থাকবে। এসএসসিতে আমি সেই সূত্রগুলো আপনাদেরকে দিতে পারবো না, বা দিলেও সেটা আপনাদের কাজে আসবে না, কারণ আপনারা পরীক্ষায় সেটা ইউজ করতে পারবেন না, কারণ সেটা আপনার এসএসসির সিলেবাসের অন্তর্ভুক্ত না। তো তাইলে এসএসসিতে যা কোশ্চেন দিবে এইচএসসিতেও তাই কোশ্চেনই দিবে। তবে এসএসসিতে আমরা করব এসএসসির কনসেপ্ট দিয়ে, এইচএসসিতে গিয়ে করব আপডেটেড এইচএসসির কনসেপ্ট দিয়ে। একদম সহজ ভাষায় আমরা গত 2টা ক্লাসে যা যা পড়াইছি সেগুলোই হচ্ছে আমার আজকের পুঁজি। মানে গত 2টা ক্লাসে আমরা ইনভেস্ট করছি, আজকে সেটার ফল পাবো আমরা। এই যে দোলকের ক্ষেত্রে গত 2টা ক্লাসে যা যা বুঝাইছি সেই জিনিসগুলোই আমরা এখানে লাগবে। খেয়াল করেন, মনে করেন এই যে এটা একটা দোলক, এটার দৈর্ঘ্য, আরেকটা কথা মনে রাখবেন দোলকের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। একটা সুতা দিয়ে আমি বস্তুকে ঝুলাই দিছি, সুতার দৈর্ঘ্য মনে করেন স্মল এল, নিচে একটা গোলক আকৃতি বস্তু ঝুলানো আছে, এটাকে বলতেছি বব। ববের ভরকেন্দ্র হচ্ছে এইটা, অর্থাৎ এটা হচ্ছে ববের ব্যাসার্ধ। এই সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ, মানে একদম এইখান থেকে ববের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বটাকে কি বলা হয় জানেন? সেটাকে বলা হয় ইফেক্টিভ লেন্থ বা কার্যকরী দৈর্ঘ্য, যেটা হচ্ছে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ। মুখস্থ রাখতে হবে, আমাদের সব কাজ হবে কাকে নিয়ে? কার্যকরী দৈর্ঘ্যকে নিয়ে। আমরা কিন্তু সুতার দৈর্ঘ্য নিয়ে বসে থাকবো না। এটাও আরেক জায়গায় ভুল করে বেশিরভাগ স্টুডেন্ট, পরীক্ষায় কাজ করতে হবে কার্যকরী দৈর্ঘ্যকে নিয়ে, তারা কাজ শুরু করে দেয় সুতার দৈর্ঘ্যকে নিয়ে। 00 কোনো কথা ছাড়া 00 দিয়ে দিব। বা যে টিচাররা কনসেপচুয়াল কোশ্চেন করেন বা খাতা কাটার সময় কনসেপচুয়ালি খাতাগুলো কাটার চেষ্টা করেন যে কনসেপচুয়ালি সাউন্ড কিনা কোনো স্টুডেন্ট, সেই টিচাররা এই সুতার দৈর্ঘ্য দিয়ে ম্যাথ করা শুরু করছে, মানে 00 দিয়ে দিবে। কারণ সুতার দৈর্ঘ্যের কোনো কাজ এখানে নাই, এখানে আমার ডাইরেক্ট ববের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব জানতে হবে। কেন? গত ক্লাসেই দেখাইছি আমরা, বা এর আগের ক্লাসেই দেখাইছি, আমাদের যা কিছু ঘটনা ঘটবে, ওজন বলেন, এটা বলেন, ওটা বলেন, আমরা যেহেতু এখানে ওজন মানে অভিকর্ষজ বলের কারণে কৃত কাজ বের করতে চাচ্ছি, বা অভিকর্ষজ বলের কারণে বিভব শক্তি বের করতে চাচ্ছি, তাহলে এখানে আমার সব ঘটনা ঘটবে কোথায়? ববের ভরকেন্দ্রে। তাহলে আপনি সেখানে সুতার দৈর্ঘ্য নিয়ে বসে থাকলে হবে, নাকি সুতার দৈর্ঘ্যের সাথে ববের ব্যাসার্ধটা যুক্ত করে ববের ভরকেন্দ্রতে চলে যেতে হবে? সো ববের ভরকেন্দ্রতে চলে যেতে হবে, অর্থাৎ আমার এখানে সব কাজ হবে কার্যকরী দৈর্ঘ্য বা ক্যাপিটাল এল কে নিয়ে, ক্যাপিটাল এল বা ইফেক্টিভ লেন্থকে নিয়ে। ওকে, বুঝাই ফেললাম। এইচএসসিতে সুতার দৈর্ঘ্য আলাদা করে দিয়ে দেয়, ববের ব্যাসার্ধ আলাদা করে দিয়ে দেয়, তাহলে শুরুতে আপনার থেকে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ যোগ করে ইফেক্টিভ লেন্থ বা কার্যকরী দৈর্ঘ্য বের করে ফেলতে হয়।
আর এসএসসিতে প্রায় সময় টিচাররা ইচ্ছা করে এই সুতার ওই উপরের পার্ট থেকে একদম ববের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব দিয়ে দেয় বা দৈর্ঘ্য দিয়ে দেয়, সেটা ডাইরেক্ট কার্যকরী দৈর্ঘ্য। যদি আলাদা আলাদা দেওয়া থাকে দুইটাকে যোগ করে আপনি নিয়ে নেবেন, আর যদি ডাইরেক্ট দিয়ে দেয় কার্যকরী দৈর্ঘ্য, তাহলে কার্যকরী দৈর্ঘ্য নিয়েই কাজ করবেন। ওকে, এবার খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে একটা মনে করেন বস্তুকে আমি ঝুলাই দিলাম, দোলক, এটাকে আমি এদিকে টেনে ছেড়ে দিলাম, সেটা এদিকে দুলতেছে। মনে করেন এদিকে আমি নিয়ে গেলাম 30 ডিগ্রি, ছেড়ে দিলে কি হবে জানেন, এদিকেও গিয়ে 30 ডিগ্রি হয়ে যাবে। মানে আমার এই মাঝখানে এটাকে বলতেছি আমি সাম্য অবস্থান, এই মাঝখানের পার্টটাকে একদম এই বরাবরটাকে বলতেছি সাম্য অবস্থান। তাহলে এখান থেকে আমি কৌণিক সরণ, অ্যাঙ্গেল কোণ বরাবর সরণ হয়েছে না, সেটাকে আমরা বলছি কৌণিক সরণ। এটা কৌণিক গতি বা ঘূর্ণন গতি এইচএসসিতে ডিটেইল পড়বেন, সেখানে আপনারা জানতে পারবেন। তাহলে এখানে কি হচ্ছে, কৌণিক সরণ হচ্ছে সাম্য অবস্থান থেকে একদিকে কৌণিক সরণ ঘটালে, একদিকে যতটুকু যাবে অপর দিকেও ঠিক সেম ততটুকুই আসবে। অর্থাৎ আপনার এই দিক থেকে যদি আপনি বস্তুটাকে নিয়ে এখান থেকে ছেড়ে দেন, তাহলে এই দিকে যে কত আসছে 30 ডিগ্রি আমি নিয়ে গেছি, সে এইদিকে এসে সাম্য অবস্থান থেকে এদিকেও 30 ডিগ্রি যাবে। অর্থাৎ এদিক থেকে 30 ডিগ্রিতে ছেড়ে দিচ্ছেন, মানে কি এদিক থেকে ওর আদি বেগ 0 করে দিচ্ছেন, তাহলে এখানে গিয়ে 30 ডিগ্রিতে গিয়েও ওর কি এই জায়গায় শেষ বেগ 0 হয়ে যাবে। আবার এই জায়গায় গিয়েও কি হবে, এই জায়গায় আসলেও শেষ বেগ 0 যাবে। অর্থাৎ এখান থেকে ওকে ছেড়ে দিচ্ছেন মানে ওর বেগ 0, ছেড়ে দিলে ও এদিকে এসে এখানে বেগ 0 হয়ে যাবে, আবার এদিকে এসে এখানেও বেগ 0 হয়ে আবার এদিকে আসতে থাকবে, মানে এইভাবে দুলতে থাকবে। দোলন গতি বা পর্যাবৃত্ত গতিও বলতে পারি আমরা এটাকে। আচ্ছা গেল, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে আমাকে পরীক্ষায় স্যারে কি বলবে জানেন, বলবে যে এই জায়গায় এই অবস্থানটাতে, এটাকে বলবো আমরা সর্বোচ্চ অবস্থান বা বিস্তার অবস্থান। সর্বোচ্চ অবস্থান না বলে বলবো বিস্তার অবস্থান। বিস্তার মানে কি, আমরা কি জানি তরঙ্গ যদি পড়ি তরঙ্গের ক্লাসে, তখন দেখবেন যদি এরকম একটা তরঙ্গ দেখি, তাহলে তরঙ্গর সাম্য অবস্থান থেকে তরঙ্গের উপরস্থ কোনো একটি কণা যে কোনো একদিকে সর্বোচ্চ যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে বিস্তার বলে। অর্থাৎ এইটা হচ্ছে এই ক্ষেত্রে সাম্য অবস্থান, তাহলে সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ যতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে সেটা হচ্ছে তার বিস্তার অবস্থান। ঠিক সেম এদিকে যদি এটা বিস্তার অবস্থান হয়, তাহলে এদিকে কত সিটা বিস্তার অবস্থান না। তার মানে ঘটনা যা এতে ঘটবে তাই সিতে ঘটবে না। তার মানে আমি এটা বের করলে সি এরটাও বের হয়ে যাবে না। ওকে, তাহলে এতে আমার কি কি ঘটনা ঘটবে সেটা আমরা একটু দেখি। এখন আমাকে বলছে, আচ্ছা আমি আর একটু কোশ্চেনটা ক্লিয়ার করি। কোশ্চেনটা হচ্ছে এভাবে ছেড়ে দিয়েছি, এভাবে দুলতেছে, মনে করি এই সাইডে গেছে থিটা এম দিয়ে কি বোঝাচ্ছে স্যার, থিটা দ্বারা তেমনি কোণ বোঝানো হচ্ছে, সাম্য অবস্থান থেকে যে কোনো দিকে কোণ বোঝানো হচ্ছে, এম দিয়ে বোঝাচ্ছে ম্যাক্সিমাম আর কি। যেহেতু ও সর্বোচ্চ এইটুক যেতে পারতেছে, তাহলে থিটা ম্যাক্সিমাম এইটুক, এর চেয়ে বেশি তো যেতে পারবে না। এর চেয়ে বেশি যাইলে তো এটা আর বিস্তার হবে না, এরপর একটা বিস্তার হয়ে যাবে। তাই আমার সর্বোচ্চ যতটুকু যেতে পারে, পরীক্ষায় কোশ্চেনে বলা থাকে এত ডিগ্রি কৌণিক বিস্তারে দুলতে আছে। তার মানে কি 10 ডিগ্রি কৌণিক বিস্তার, মানে সাম্য অবস্থান থেকে 10 ডিগ্রি। চিত্র দিয়ে দিলে চিত্রতে দেখা যায় যে এই যে সাম্য অবস্থান, এটার সাথে এটা হচ্ছে কৌণিক বিস্তার, এটার সাথে এদিকে হচ্ছে কৌণিক বিস্তার, এটা হচ্ছে সাম্য অবস্থান। ওকে, তাহলে মনে করেন কি থিটা এম এ ছেড়ে দিলাম, মানে থিটা এম এ নিয়ে যাই ছেড়ে দিছি, তাহলে সে এভাবে দুলতে আছে। তার মানে একবার বলছে বিস্তার অবস্থানে, মানে এ আর সি বিস্তার অবস্থানে, এরপরে কি বলছে সাম্য অবস্থানে ওর গতিশক্তি, বিভব শক্তি, বেগ, মোট শক্তি সব নির্ণয় করো। মানে এই যে সিদ্ধি যা বলে এখানেও তাই বলতেছে। আচ্ছা, কোনো সমস্যা নাই। এবার কি করব, এবার কথা হচ্ছে খেয়াল করেন, আমরা গত 2টা ক্লাসে ফোকাস করছি কিন্তু ঠিকই কৃত কাজকে, যদি এখানে কৃত কাজ লাগতেছে না, এখানে আমরা কি করব, বিভব শক্তি বের করব। লাস্ট ক্লাসে আমরা বিভব শক্তি নিয়ে কথা বলছিলাম। আমরা কিন্তু বিভব শক্তি নিয়ে কিন্তু মোটামুটি অনেক এক্সপিরিয়েন্সড গত 2টা ক্লাস নিয়ে। গতিশক্তি নিয়ে এত প্যারা মানে দিই নাই আমি। রৈখিক গতির ক্ষেত্রে গতিশক্তি বের করা সহজ, কিন্তু এটা তো আর রৈখিক গতিতে চলতেছে না, এটা কি চলতেছে, দুলতেছে, মানে কৌণিক গতিতে চলতেছে। তো কৌণিক গতির ক্ষেত্রে বেগের রাশিমালা, কৌণিক গতির ক্ষেত্রে গতিশক্তির রাশিমালা আমি কিন্তু আপনাকে শিখাই নাই, কারণ আপনার সিলেবাসে নাই সেটা। কৌণিক গতি নিয়ে কোনো পার্ট আপনার এসএসসি সিলেবাসে নাই। তো যেহেতু নাই, তাহলে আমি কৌণিক গতি ক্ষেত্রে গতিশক্তি, মানে এই ক্ষেত্রে গতিশক্তির কোনো ধারণা আমার নাই। তাহলে আমার ধারণা কি আছে, বিভব শক্তির ধারণা আছে আমার। এবার খেয়াল করেন, তাইলে আমরা বিভব শক্তি যেহেতু ধারণা আছে, আমার পুঁজি হচ্ছে বিভব শক্তি, আমি বিভব শক্তি দিয়েই সব বের করবো। গতিশক্তি বের করতে বললেও বিভব শক্তি বের করবো, মোট শক্তি বের করতে বললেও বিভব শক্তি বের করবো, বিভব শক্তি বের করতে বললেও বিভব শক্তি বের করবো, বেগ বের করতে বললেও বিভব শক্তি বের করবো। এই যে এখানে লিখে দিছি, উই উইল ফোকাস অনলি অন পটেনশিয়াল এনার্জি। আমরা অনলি পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তির উপরই ফোকাস করব।
এবার দেখেন তাহলে আমরা বিভব শক্তি কেমনে বের করতে হয় সেটা নির্ণয় করি। আমরা তো জানি বিভব শক্তি কি, চোখ বন্ধ করে আপনারা বলেন যে কি mgh। আসলে বিভব শক্তি মানে হচ্ছে এখানে অভিকর্ষজ বলের কারণে বিভব শক্তিটা বের করতেছি, আর কিছু না। আচ্ছা গেল, তার মানে আমার এম তো দিয়ে দিবে পরীক্ষা, কিন্তু এম দিয়ে দিল, ওই ববের ভর তো দিয়ে দিবে, জি এর মানও জানা আছে। তার মানে আমার এখানে ফোকাস কোথায়, ওই এইচ এর দিকে। তার মানে এই যে বলছিলাম আমি 3টা ক্লাসেই আমরা এইচ কে নিয়েই পড়ে থাকবো, এই এইচই লাগতেছে আমার। খেয়াল করেন, এবার আমরা এইচটা বের করি, কারণ আমরা আবারও বলি এখানে আমরা কৃতকাজ বলি, এখানে আমরা বিভব শক্তি বলি, বেশিরভাগ সবকিছুই করতেছি কিসের কারণে, অভিকর্ষজ বলের কারণে। তার মানে এইচ হচ্ছে এই যে এই উপরে নিচে উচ্চতা কতটুকু যাচ্ছে সেটা, অথবা কৃতকাজ যদি বলি ভরকেন্দ্র উলম্ব সরণ হচ্ছে এই এইচটা, অর্থাৎ এইচটাই আমাদের মেইন ফোকাস থাকবে এইচের উপরে। খেয়াল করেন এই ক্ষেত্রেও তাহলে এইচটা কি, এইচটা হচ্ছে এই ক্ষেত্রে এই এমজিএইচটা কি, এমজিএইচটা হলো বিভব শক্তি। তো বিভব শক্তি যদি হয় তাহলে এইচ কি, উচ্চতা। উচ্চতাটা কি উচ্চতা স্যার, সর্বোচ্চ যতটুকু যাইতে পারবে সেই উচ্চতা, মানে বস্তুটা সর্বোচ্চ কতটুকু নামতে পারবে সেই উচ্চতা। এই যে দেখেন এখানে আমার কিন্তু কনসেপ্টে লাগবে। দেখেন আমি যদি এই চিত্রটা একটু দেখি, এই দোলকটার যদি কথা বলি, দেখেন এই দোলকটার এই ববটা দেখেন তো দুলতেছে আমার হাতের দিকে, দেখেন আমার হাতটা মনে করেন ববটা এইভাবে দুলতেছে, আবার এইভাবে যাচ্ছে। খেয়াল করেন ববটা এখান থেকে নামতে 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 সর্বোচ্চ কতটুকু নামতেছে দেখেন তো, এইটুক না, এইটার চেয়ে একটু উপরে থাকলেও ভরকেন্দ্র উপরে থাকতেছে, একটু এদিকে যাইলেও উপরে থাকতেছে। তার মানে ববের ভরকেন্দ্র সর্বোচ্চ নিচে নামতে পারবে, যে এই যে আমি যে লাইনটা টানছি সেই লাইন বরাবর না। তার মানে সাম্য অবস্থানে যখন থাকবে, এই দেখেন সাম্য অবস্থানে যখন থাকবে তখন ববটা সর্বনিম্ন, এরপরে ববটা উঠে যাচ্ছে, এরপরে আবার নামতেছে জিরো একদম মানে সর্বনিম্ন, এরপর আবার উঠে যাচ্ছে। তার মানে ববটা কতটুকু নামতে পারে সর্বোচ্চ এই লাইনটা বরাবর না, আমি যে লাইনটা এখন মার্ক করছি সেই লাইন বরাবর না, এর নিচে কিন্তু বব নামতে পারবে না। কেন? কারণ আমি বলে দিছিলাম সুতাটা কেমন, অপ্রসারণশীল, অসংকোচনশীল এবং ছিঁড়বে না। দ্যাটস ইট। তার মানে অপ্রসারণশীল, অসংকোচনশীল এবং ছিঁড়বে না যেহেতু সুতাটা, তার মানে সুতাটা ববটাকে আর নিচে যাইতে দিবে না, মানে প্রসারিত হয়ে স্প্রিং এর মতো নেমে যাইতে দিবে না, এবং যেহেতু ছিঁড়বে না তার মানে কি ববটা আর নিচে নামবে না। তার মানে খেয়াল করেন এই জায়গায় কনসেপচুয়াল কোয়েশ্চেন, স্যারে কি করবে জানেন, ইচ্ছা করে এটা বব তো মনে করেন এটা দুলতেছে একটা দোলনা, এই যে এখান থেকে এইটুক নিচে উচ্চতাটা দিয়ে দিবে, এটা কত বলছে 20 মিটার, মানে আপনার মাথায় প্যাচটা লাগানোর জন্য, আসলে প্যাচ লাগানোর জন্য না, আপনার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা সেটা দেখার জন্য স্যার এরকম করে ইচ্ছা করে এইটার নিচে 20 মিটার দিয়ে দিবে, মানে ভূমি থেকে, মানে বিষয়টা বুঝাইতে চাচ্ছে যে এটা হচ্ছে ভূমি থেকে 20 মিটার উচ্চতায় ববটা এরকম দুলতেছে, মানে দোলকটা দুলতেছে, দোলনা মনে করেন দোলনাটা দুলতেছে, যাতে আপনি এইটা নিয়ে ঘাবড়াই যান। খেয়াল করেন তো এখানে এইটার কোনো কাজ আছে, এইটার কোনো কাজ বলবো না, ফিজিক্সের ভাষায় তো কাজ মানে অন্য কিছু, যেহেতু আমরা কাজ শক্তি ক্ষমতা, মানে এটার কোনো ইম্প্যাক্ট এখানে নাই। মেন কথা হচ্ছে এইটার কোনো দরকার এখানে আমার নাই। কেন? কারণ ও এইটার নিচে যাইতেই পারতেছে না, আর মানে এই লাইনের নিচে যাইতেই পারতেছে না। তার মানে এই লাইনের নিচে যদি 20 মিটার না 20 কিলোমিটারও দিয়ে দেয়, মানে গভীরতা মনে করেন 20 কিলোমিটার দিয়ে দিচ্ছে, তাও সেটা আমার কোনো কাজে আসবে না, কারণ ববটা সর্বোচ্চ নামতে পারতেছে এইটুকু। তার মানে আমার এই ক্ষেত্রে একদম গ্রাউন্ড পয়েন্ট বা গ্রাউন্ড লেভেল হয়ে যাবে এইটা। তার মানে আমার সর্বনিম্ন, গ্রাউন্ড লেভেল বলবো না, মানে গ্রাউন্ড লেভেল দিয়ে বুঝাইতে যাচ্ছে যে সর্বনিম্ন লেভেল, দ্য লোয়েস্ট লেভেল, মানে একদম সর্বনিম্ন লেভেল, মানে আমার যা এইচ কাউন্ট করবে সব এই লেভেল থেকে উপরের দিকে বা এই লেভেল থেকে কাউন্ট করবো। ক্লিয়ার? এই জন্যই আমি এমজিএইচ এর এইচটা যে সর্বোচ্চ কতটুকু যাইতে পারে সেটা বলছি, সেই জন্য। যদি হ্যাঁ নিচে যদি 20 মিটার থাকে, কিন্তু এগুলো এইচএসসিতে আসে, 20 মিটার আছে, এই 20 মিটার কখন কাজে আসবে জানেন? যখন সুতাটা ছিঁড়ে যাবে, মানে বস্তুটা নিচে পড়া শুরু করবে। আসে বুয়েট ভর্তি পরীক্ষা আসছিল, দুলতেছে হঠাৎ করে ছিঁড়ে গেছে সুতাটা, তখন এইটা এভাবে করে পড়বে, তখন ঠিক আছে এইগুলো কাউন্ট করা শুরু করতে হবে। কিন্তু আমার এসএসসিতে এইসব কিছুই আসবে না। তার মানে আমার এই লাইনের নিচে কোনো কিছু আমার যাই থাকুক না কেন দেখার প্রয়োজনই নেই। যদি বলে ছিঁড়ে টিড়ে যাবে, যদি এসএসসিতে সেটা বলবে না, ছিঁড়বে সেটা এসএসসিতে বলবে না, ছিঁড়লে এসএসসির সিলেবাসের বাইরে চলে যাবে কোয়েশ্চেনটা, তখন সেখানে অন্য কিছু চলে আসবে, সেগুলো নিয়ে আমি কথা না বলি, যেহেতু এসএসসির ক্লাস করাচ্ছি আমি। তাহলে বস্তুটা এই যে এর নিচে আর যাইতে পারবে না, তার মানে আমার জন্য লোয়েস্ট লেভেল হচ্ছে এইটা। আচ্ছা আমি দাগ দিয়ে রাখলাম। এবার খেয়াল করেন আমাকে এই অবস্থানে ওর সবকিছু বের করতে হবে, এই অবস্থানে ওর সবকিছু বের করতে হবে। আচ্ছা এই অবস্থানে বের করা মানে তো এই অবস্থান অটোমেটিক বের হয়ে যাবে। তার মানে আমি অনলি এ আর বি নিয়ে আগে একটু কাজ করি, এ আর বিতে কি ঘটনা ঘটতেছে সেটা আমি একটু দেখি। খেয়াল করেন এই এ পয়েন্টটাতে যদি বলি, আচ্ছা যাই হোক আমরা তো একটু আগের একটা ম্যাথ করছিলাম, একটু আগে ম্যাথ না এর আগের ক্লাসে করছিলাম আর কি, মানে এর আগের ক্লাসের লাস্টের দিকে আমি যে ম্যাথটা করছিলাম সেখানে কি করছিলাম, সেখানে আমি
দেখাইছিলাম যে বস্তু উপরে নিচে উঠানামা করতেছে যখন, তখন ওর এই একদম উপরের বিন্দুতে মোট শক্তি যত, পড়ার সময় এই বিন্দুতে মোট শক্তি তত, এই বিন্দুতে মোট শক্তি তত, গ্রাউন্ডেও মোট শক্তি তত। তার মানে কি ওর পুরা চলাচলের পথে যেই বিন্দুই বলে না কেন মোট শক্তি কিন্তু সেম হবে, মানে গতিশক্তি আর বিভব শক্তির যোগফল কিন্তু সেম হবে। তার মানে আমি যদি বলি সেই কথাটা, এখানেও এই বিন্দুতে ওর মোট শক্তি যত, বি বিন্দুতে মোট শক্তি তত, সি বিন্দুতে মোট শক্তি তত, এ আর বি এর মাঝে এদিকে কোনো যদি জায়গায় যদি ওর অবস্থান থাকতো সেখানে ওর মোট শক্তি ততই হতো। এবার সেই কনসেপ্ট দিয়ে আমি করব। দেখেন যেহেতু হাইয়েস্ট পয়েন্ট, এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, দেখেই বুঝতেছেন বস্তুটা উঠতে 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 সর্বোচ্চ এইটুকু উঠবে, এরপর আর যাওয়ার চান্স নাই, যেহেতু এটা কৌণিক বিস্তার। নামতে 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 এটা নামবে, উঠতে 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 এইটুকু উঠবে। তার মানে আমি বলতে পারি এ আর সি অবস্থানটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, বিটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট। আর সর্বোচ্চ উচ্চতাই, সর্বোচ্চ উচ্চতা বলা মানে কি, মানে হচ্ছে ববটা ওখানে গিয়ে থেমে যাচ্ছে, আর থেমে যাওয়া মানে ওর বেগ কত, থেমে যাওয়া মানে হচ্ছে ওর বেগ 0, ওই অবস্থানে ওর বেগ 0। আর আমরা একটু আগে বা লাস্ট ক্লাসে দেখছিলাম কোনো জায়গায় যদি চলার পথে কোনো জায়গায় বেগ 0 হয়ে যায়, তার মানে তার গতিশক্তি কত, এই যে গতিশক্তি 0 হয়ে যাবে। আর গতিশক্তি 0 হওয়া মানে বিভব শক্তিটা কি হয়ে যাবে, মোট শক্তি হয়ে যাবে, অর্থাৎ বিভব শক্তিটা ম্যাক্সিমাম হয়ে যাবে এবং বিভব শক্তিটা মোট শক্তি হয়ে যাবে। অর্থাৎ আমার ফোকাস হচ্ছে কোন জায়গায় বিভব শক্তি বের করতে পারবো সেটা দেখা। আমার কথা হচ্ছে আমি সব জায়গায় বিভব শক্তি বের করতে পারবো। এখন যেই জায়গায় বিভব শক্তিটা মোট শক্তি হয়ে যাবে, তার মানে সেই জায়গায় বিভব শক্তিটা বের করে ফেললে আমি মোট শক্তিটা পেয়ে যাবো না। আশা করি আমি বুঝাতে পারতেছি। আর একটু ধীরে যদি বলি, আমি সব জায়গায় বিভব শক্তি বের করতে পারবো, নির্ণয় করতে পারবো, কিন্তু যেই জায়গায় বিভব শক্তি আর মোট শক্তি সমান হয়ে যাবে সেই জায়গার বিভব শক্তি বের করা মানেই তো আমার মোট শক্তি হয়ে যাওয়া। আর সেই জায়গার মোট শক্তি বের করা মানে যেই কথা, প্রত্যেকটা বিন্দুর মোট শক্তিও সেম কথা। তার মানে আমি ওই যে এই এ বিন্দুতে যদি বিভব শক্তিটা বের করে ফেলতে পারি তাহলে আমার মোট শক্তি বের হয়ে যাবে। এবার খেয়াল করেন তাহলে বিভব শক্তি কেমনে বের করব। খেয়াল করেন বিভব শক্তির সূত্র কি আমরা জানি, এখানে বিভব শক্তিটা দেখছি অভিকর্ষ বলের কারণে, তার মানে mgh, এইচটা হচ্ছে সে সর্বোচ্চ যতটুকু নামতে পারবে সেটা। তাহলে খেয়াল করেন এ বিন্দুতে যখন আসে তখন ওর বরকেন্দ্র কোন জায়গায়, এই জায়গায়। তাহলে সেই বরকেন্দ্রটা সর্বোচ্চ কতটুকু নামতে পারবে দেখেন তো, এইখান থেকে এইটুক না, এইটুক না। এবার সেই এইচটা আমি বের করব, সেই এইচটা বের করব। এখন আমরা কি ত্রিকোণমিতি থেকে একদম ইজি। দেখেন এখান থেকে এইটুক পর্যন্ত লেন্থ হচ্ছে কত, এল, কার্যকরী দৈর্ঘ্য। তাহলে সুতাটা যেহেতু অপ্রসারণশীল, অসংকোচনশীল এবং ছিঁড়বে না, তার মানে সুতার দৈর্ঘ্য এখানে যেরকম এল, এরকম গেলেও সেম এল হবে, এদিকে গেলেও কি সেম এল হবে, ঠিক সেম। তার মানে এখান থেকেও এটা হচ্ছে কত, এল। তাহলে খেয়াল করেন আমি এইটুক লাগবে, মানে এই জায়গাটা আমার লাগবে। এই জায়গাটা বের করার জন্য আমি এটা করতে পারি না। খেয়াল করেন তো এই পুরাটা থেকে আমি যদি এই পার্টটা, এই যে কি বলে, এই পার্টটা যদি বাদ দিয়ে দিই তাহলে এই হলুদ পার্টটা পেয়ে যাবো না। এই পুরা লাল মানে এই পুরাটা থেকে, আমি এটাকে আবার দেখাই, সেটা হচ্ছে এই পুরাটা থেকে এইটুক বাদ দিয়ে দিলে আমি এইটা পেয়ে যাবো। আর সেটা পেয়ে গেলে তো এই জায়গার এইচটা পেয়ে যাচ্ছে, এই যে এই জায়গাটার এইচ। এবার দেখেন আমি সেই এজটা বের করতেছি, আর কিছুই না। সেই এজটা কত, আমি এটাকে একটু জুম করি স্ক্রিনটাকে। খেয়াল করেন এই ত্রিভুজটা দেখি, এইটা সমকোণী ত্রিভুজ, কিন্তু এখান থেকে এটার উপর একটা লম্ব টানছি আমি, যেহেতু লম্ব টানছি তো এইটা কি, এটা হচ্ছে এল। আমার কি বের করতে হবে, এই ডিস্টেন্সটা বের করতে হবে, এই যে এইটা। তাহলে দেখেন থিটা কোনটা, এই যে থিটা, এটা। তাহলে থিটা সংলগ্ন বাহু, এটা হচ্ছে কি ভূমি। তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক করব, তাহলে কি ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি, কস থিটা। তাহলে আমরা বলতে পারি কস থিটা এম। এখানে থিটা এম বলছে তাই থিটা এম বলছি আর কি। যদি এখানে থিটা থাকে থিটা বলবো, আলফা থাকলে আলফা, মানে যেই কোণ থাকবে সেটা। আমি একটা সূত্র আনতে চাচ্ছি যাতে সেখানে মান বসাতে পারেন আর কি। তাহলে থিটা, এই যে, তাহলে কি ভূমি আর অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমিটা কি মনে করি এইটা, এটা হচ্ছে এক্স, তাহলে এক্স ডিভাইড বাই অতিভুজ কত, এল। তাহলে আমি বলতে পারি কি এক্স ইজ ইকুয়ালস টু এল কস থিটা এম। পাই গেছি, আমি কিন্তু পাই গেছি এক্স ইজ ইকুয়ালস টু এল কস থিটা এম। তাহলে দেখেন আমি এইটাই লিখে দিলাম, এই যে দেখেন এটা হচ্ছে এল কস থিটা এম। যেহেতু থিটা এম বলছি তাই থিটা এম, থিটা হলে থিটা হবে, মানে মেইন কথা এখানের কোনটা। তার মানে এটা হচ্ছে এল কস থিটা আর এই পুরোটা হচ্ছে এল। তাহলে এল কস থিটা থেকে এল থেকে এল কস থিটা এম বাদ দিয়ে দিলে আমি এইটার এইচটা পাই যাই, মানে এই বিন্দুতে ওর এইচটা পাই যায়। তাহলে পেয়ে গেলাম সেটা কত, এল কমন নিয়ে ফেলে এল ইন্টু 1 মাইনাস কস থিটা এম গেল।
আর কিছুই নেই। এবার আমি যদি বিভব শক্তি বের করতে চাই, খেয়াল করেন বিভব শক্তিটা বের করে ফেললাম আমরা কোথায়, অ্যাট এ পয়েন্টে ইকে 0, তাহলে ইপিটাই ইপি ম্যাক্স এবং সেটাই কত mgh, আর mgh এর জায়গায় কত বসাবো, l ইন্টু 1 মাইনাস কস থিটা এম। তার মানে যেটা পাইছি সেটাকে বলতে পারি কি mgl ইন্টু 1 মাইনাস কস থিটা এম, এবং সেটাই মোট শক্তি। তার মানে এ বিন্দুর মোট শক্তি যা, বি বিন্দুর মোট শক্তি তা, সি বিন্দুর মোট শক্তি তা, যে কোনো বিন্দুর মোট শক্তি এটাই mgl। মনে রাখতে পারবেন, পরীক্ষা আসলে লিখে প্রতিপাদন করে দেখাবেন, কিন্তু আপনি এমসিকিউর জন্য মনে রাখবেন আর কি। আর যদি সময় না থাকে তাহলে এটা ডাইরেক্ট বসে দেবেন, mgl ইন্টু 1 মাইনাস কস থিটা এম। এটা হচ্ছে কি ই টোটাল বা ইপি ম্যাক্স, ই টোটাল বা ইপি ম্যাক্স গেল। তাহলে আমি এই বিন্দুর জন্য পেয়ে গেছি। এবার দেখেন বি বিন্দুর জন্য আমার কি, বি বিন্দুতে কি হবে দেখেন তো, বি বিন্দুতে ও সর্বনিম্ন বিন্দু, বি বিন্দুটা কিন্তু ওর সর্বনিম্ন বিন্দু, এর নিচে ওর আর যাওয়ার কি নাই, স্কোপ নাই বা জায়গা নাই। তাহলে যেহেতু এর নিচে ওর আর যাওয়ার জায়গা নাই বা স্কোপ নাই, তাহলে আমি কি বলবো, সেই জায়গায় ওর কি বিভব শক্তি কত, এইচ ইকুয়াল টু কত 0, বিভব শক্তি কত 0 হয়ে যাবে। তাহলে বিভব শক্তি যদি 0 হয়, আমি একটু আগে বলছি বিভব শক্তি 0 হলে গতিশক্তি সর্বোচ্চ হয়ে যাবে, এবং গতিশক্তি সর্বোচ্চ হওয়া মানে কি, মোট শক্তিটাই গতিশক্তি হয়ে যাওয়া। দেখেন আমি কিন্তু মোট শক্তি বের করে ফেলছি কোত্থেকে, বিভব শক্তি থেকে। তাহলে বিভব শক্তি থেকে যেহেতু আমি মোট শক্তি বের করে ফেলছি, তাহলে এখন আমি সেটা বলতে পারি না বি বিন্দুতে অ্যাট পয়েন্ট বি ইপিটা 0, তাহলে ইকেটা হবে ইকে ম্যাক্স, এবং ইকে ম্যাক্স এর মান হচ্ছে কি ইটি, এবং সেটা কত একটু আগেই বের করছি। তার মানে দেখেন আমি কাজ করতেছি, যা বের করতে হচ্ছে সবই কিন্তু বিভব শক্তি দিয়েই বের করে ফেলতেছি, গতিশক্তির আমার আর প্রয়োজন হচ্ছে না। আমি গতিশক্তিটাকে এই বিন্দুতে, বি বিন্দু যখন বলতেছে, আমি কিন্তু এগুলো দুইটা এক্সট্রিম পয়েন্ট নিছি, একটা সর্বোচ্চ বিন্দু একটা সর্বনিম্ন বিন্দু। তাহলে সর্বনিম্ন বিন্দু মানে হচ্ছে সাম্য অবস্থান, আর সর্বোচ্চ বিন্দু মানে হচ্ছে বিস্তার অবস্থান। তাহলে দেখেন সর্বনিম্ন বিন্দুতে ইকেটা, এই যে ইকে বি ইজ ইকুয়াল টু বলতে পারি ওই বিন্দুর, এই বিন্দুর বিভব শক্তি এই বিন্দুর গতিশক্তির সমান, কারণ এই বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি সর্বোচ্চ, এই বিন্দুতে বিভব শক্তি সর্বোচ্চ, আর বিভব শক্তি সর্বোচ্চ মান আর গতিশক্তির সর্বোচ্চ মান দুইটাই সমান, এবং সেই মানটা হচ্ছে মোট শক্তির সমান। তাহলে এই যে বসে দিলাম। তাহলে এখান থেকে আমরা যদি বেগ বের করতে বলে পারবো না, তাহলে কি আমরা ইকে বিকে কি বলতে পারি, হাফ এম বি বি স্কোয়ার ইকুয়ালস টু এত, এগুলো মান দিয়ে দিবে আপনাকে, এম এর মান দিয়ে দিবে, এল এর মান দিয়ে দিবে, থিটার মান দিয়ে দিবে, সেখান থেকে এবার পক্ষান্তর করে ভি বি বের করতে পারবেন না। খেয়াল করেন, পয়েন্ট টু বি নোটেড, বি বিন্দুতে গতিশক্তি সর্বোচ্চ মানে কি, গতিশক্তি সর্বোচ্চ কখন হয়, যখন কোনো বস্তুর বেগ সর্বোচ্চ হয়। তার মানে মনে রাখবেন সাম্যাবস্থানে, এটা হচ্ছে সাম্যাবস্থান, মানে একদম থিটা ইজ ইকুয়াল টু 0, যেখানে সাম্যাবস্থানে ববের বা দোলকের বেগ হয় সর্বোচ্চ। তার মানে সর্বোচ্চ বেগ কোন অবস্থানে হয়, সাম্যাবস্থানে। সর্বনিম্ন বেগ কোন অবস্থানে হয় সেটা তো জানেন, কোন অবস্থানে, বিস্তার অবস্থানে, কারণ সেখানে গিয়ে বেগ 0 হয়ে যায়। তার মানে বেগ কমতে 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 0, বাড়তে 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 সর্বোচ্চ, কমতে 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 0, কমতে কমতে 0, বাড়তে 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 সর্বোচ্চ, কমতে 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 0, আবার বাড়তে 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 সর্বোচ্চ, কমতে 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 0, এরকমই হয়। এটা হচ্ছে পর্যায়ক্রমিক ভাবে ঘটতে থাকে আর কি, এটা একটা পর্যাবৃত্ত গতি, এবং ইজিলি বলা যায় দোলন গতি। আমরা দোলন গতি কাকে বলে, পর্যাবৃত্ত গতি কাকে বলে, সেগুলো নিয়ে এখানে আলোচনা করতে চাচ্ছি না। তাহলে এখান থেকে আমরা বি বের করে ফেলতে পারি, যেটা বি ম্যাক্স বা সর্বোচ্চ বেগ। জিজ্ঞেস করতে পারে কখনো কোনো একটা কোশ্চেন দিয়ে বলতে পারে দোলকের সর্বোচ্চ বেগ কত নির্ণয় করো, তখন আপনার থেকে বুঝে নিতে হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি বুঝে যাবেন যে কোন জায়গায় ওর বেগ সর্বোচ্চ হবে, যেখানে ওর গতিশক্তি সর্বোচ্চ সেখানে ওর বেগ সর্বোচ্চ গেল। এখন আপনি বলতে পারেন স্যার আপনি তো দুইটা এক্সট্রিম পয়েন্ট না দেখাইছেন, সর্বোচ্চ দেখাইছেন সর্বনিম্ন দেখাইছেন, মাঝে কোনো জায়গায় যদি থাকে তখন কি করব। এবার দেখেন পরীক্ষা এইটাই বেশি আসবে, যে মাঝে কোনো জায়গায় যদি থাকে, মনে করেন আপনাকে বলছে এই জায়গায় কোথায়, এই যে এই অবস্থানে, এটাকে বললাম হচ্ছে ডি অবস্থানে ওর গতিশক্তি বিভব শক্তি বেগ সব কিছু নির্ণয় করো, একদমই সহজ, একদমই সহজ। ডি অবস্থানের থিটা কত মনে করেন বলে দিচ্ছে থিটা, গেল। তাহলে ইজিলি করতে পারবো, সেটা কি, আমি কিন্তু বিভব শক্তি নির্ণয় করতে পারি, আমি পারি যে বিভব শক্তি নির্ণয় করতে, আর কিছু পারি না, মনে করেন আর কিছুই পারি না, শুধু বিভব শক্তি নির্ণয় করতে পারি। তাহলে কি করব, এই অবস্থানটা দিয়ে দিছে থিটা এম, তাহলে এখান থেকে আমি প্রথম কাজ হচ্ছে আমি এই বিন্দুর বিভব শক্তি বের করে ফেলবো, সেটা কত, সেটা হচ্ছে এম জি এল ইন্টু 1 মাইনাস কস, এটা তো কত থিটা এম, তাই থিটা এম বসাই দিছি। এটা হচ্ছে আমার কি এ বিন্দুর বিভব শক্তি, যেটাকে আমরা বলতে পারি মোট শক্তি। তার মানে আচ্ছা এ বিন্দুর মোট শক্তি যে কথা, ডি বিন্দুর মোট শক্তিও সেম কথা না, ডি বিন্দুর মোট শক্তিও সেম কথা। এবার খেয়াল করেন ডি বিন্দুর মোট শক্তি পেয়ে গেছি, ডি বিন্দুর বিভব শক্তি কিন্তু আমি বের করতে পারি, আমি সব বিন্দুর বিভব শক্তি বের করতে পারি। তাহলে দেখেন ডি বিন্দুর মোট শক্তি জানা আছে, ডি বিন্দুর বিভব শক্তিটা যদি আমি জানতে পারি, তাহলে ডি বিন্দুর গতিশক্তি বের করে ফেলতে পারবো না,
মোট শক্তি থেকে বিভব শক্তি বাদ দিয়ে দিলে গতিশক্তি পেয়ে যাবো। এবার দেখেন ডি বিন্দুর বিভব শক্তি কত, ইপিডি, সেটাও সেম, এই যে সেম জিনিস, শুধু থিটা এম এর জায়গায় থিটা বসাই দিব, যে বিভব শক্তির সূত্র হচ্ছে সেটা mgl ইন্টু 1 মাইনাস কস, ওখানে থিটা এম ছিল, আর সেম ঘটনা এখানে করতেছে, তবে এখানে হচ্ছে থিটা বসাই দিলে এবার ইপি পাই গেছি। এবার ই কে কত হবে, ই কে ইজ ইকুয়ালস টু হবে ই টোটাল মাইনাস ই পি ডি। এবার সেটা পাই গেলে সেই মান ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, এম ভি ডি স্কোয়ার, সেখান থেকে পক্ষান্তর করে তোরে ভিডি এর মান বের করে ফেলতে পারি না, মানে ডি বিন্দুতে বেগ নির্ণয় করে ফেলতে পারি না। তো সেটা আমরা ইজিলি করতে পারি, এবং সেই রকমই একটা কোয়েশ্চেন এখানে দেওয়া হয়েছে। এই যে দেখেন এখানে এবার মান টান সহ দিয়ে দিছে, আমরা ইজিলি এখানে করা আছে, আমি বলে দিচ্ছি জিনিসটা কিরকম। এই যে দেখেন এখানে থিটা এম দিয়ে দিছে কত, 30 ডিগ্রি, আর সি বিন্দুতে থিটা কত, এটা হচ্ছে থিটা দিয়ে দিছে 12 ডিগ্রি, এটা হচ্ছে থিটা এম দিয়ে দিছে 30 ডিগ্রি। ভিসি সি বিন্দু, এই যে দেখেন সর্বোচ্চ বিন্দুতেও বলা নাই বেগ, মানে সাম্য অবস্থানেও বলা নাই, মানে বিস্তার অবস্থানেও বেগ বের করতে বলা নাই, সাম্য অবস্থানেও বেগ বের করতে বলা নাই, বলছে মাঝে কোনো জায়গায় বেগ বের করবে, এবং এটাই পরীক্ষা আসবে এরকম টাইপের। তাহলে দেখেন ভিসি বের করতে বলছে, মানে সি বিন্দুর ভিসি, সি বিন্দুর ভি, সি বিন্দুর ইপি, সি বিন্দুর ইকে। তাহলে আমরা কি জানি, আমরা শুরু করবো কি সর্বোচ্চ বিন্দু দিয়ে, কারণ আমরা কাজ করতে পারি যে ইপি বের করা, তাহলে সর্বোচ্চ বিন্দুতে ইকে 0, তাহলে ইপি হবে ম্যাক্সিমাম, এবং সেটা কত mgl ইন্টু 1 মাইনাস কস থিটা এম, বসাই দিছি, পাই গেছি মোট শক্তি পাই গেছি। তার মানে এ বিন্দুর মোট শক্তি যেই কথা, সি বিন্দুর মোট শক্তিও সেম কথা, এই যে সি বিন্দুর মোট শক্তি হচ্ছে এটা, কিন্তু সি বিন্দুর বিভব শক্তি কত, mgl ইন্টু 1 মাইনাস কস থিটা, তখন এই থিটাটা বসাবো 12 ডিগ্রি, বসাই পাই গেছি, পাই গেলাম। তাহলে দেখেন সি বিন্দুর জন্য আমি বিভব শক্তি পাইছি, সি বিন্দুর জন্য আমার মোট শক্তি জানা আছে, তাহলে সি বিন্দুর জন্য গতিশক্তি কত হবে, মোট শক্তি মাইনাস কত বিভব শক্তি, এই যে বের করে ফেললাম। এবার সি বিন্দুর গতিশক্তি ইজ ইকুয়ালস টু কি বলতে পারি, হাফ কে, হাফ ই কে সি, মানে সি বিন্দুর গতিশক্তি, তাহলে সেটা কত, হাফ এম ভি সি স্কোয়ার, হাফ এম ভি সি স্কোয়ার। এবার এম এর মান তো দিয়ে দিছে কত, এম এর মান হচ্ছে 1 কেজি, এবং এইচ এর মান কত, বা এল এর মান হচ্ছে 1 মিটার। এই যে দেখেন এল এর মান কেন, এটা হচ্ছে এই যে উপর থেকে একদম ববের ভর কেন্দ্র পর্যন্ত, তার মানে এই যে এখান থেকে আমরা, আচ্ছা এম এর মান তো দেওয়া আছে, তাহলে ক্যালকুলেশন করে ভিসি বের করে এটা চলে আসছে কত, দেখেন ভিসি হচ্ছে 1.48 মিটার পার সেকেন্ড। এবার যদি আপনাকে কোশ্চেনে জিজ্ঞেস করে যে এই দোলকটার সর্বোচ্চ বেগ কত, সেটা আপনি বের করতে পারবেন, সেটা কোথায়, এই সাম্য অবস্থানে থাকবে, অর্থাৎ এই জায়গার মোট শক্তি যেই কথা, এই জায়গার মোট শক্তি সেম কথা, অর্থাৎ এই জায়গার বিভব শক্তি যেটা, এই জায়গার গতিশক্তি সেটা। এবার সেই গতিশক্তি ইজ ইকুয়ালস টু হাফ এম বি বি স্কোয়ার, সেখান থেকে বিবি বের করে দিলে সেটা হবে কি ম্যাক্সিমাম বেগ। গেল দোলকের পার্ট আমার শেষ। এবার হচ্ছে আমি স্প্রিং নিয়ে একটু কিছুক্ষণ আলোচনা করি, একদম সহজ জিনিস, সেটা একটু করে বলে আমি এরপরে আমার কর্মদক্ষতা নিয়ে একটু কথাবার্তা বলবো আর কি। খেয়াল করেন এখানে একটা দেওয়া আছে স্প্রিং সিস্টেম, একদমই সহজ, একটা স্প্রিং দেওয়া আছে, এখানে কোনো বস্তু ঝুলানো হয়নি, এটা কোনো কিছু না, এটা কোনো স্প্রিং সিস্টেম না, এটা কিন্তু স্প্রিং সিস্টেম না। স্প্রিং সিস্টেম কখন হবে, যখন এর নিচে একটা বস্তুকে আমি ঝুলাই দিব, ঝুলাই দিছি, দেখেন এই স্প্রিংটা এমনি ছিল, ঝুলাই দেওয়ার পরে এখানে একটা বস্তুকে ঝুলাই দিলে বস্তুর ওজনের কারণে স্প্রিংটা কি হবে, এরকম প্রসারিত সংকুচিত হতে 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 একটা পর্যায়ে কি হয়ে যাবে, এরকম থেমে যাবে, থেমে এই জায়গায় থেমে গেছে। এই যে বস্তুকে ঝুলানোর পরে এইটা স্প্রিং সিস্টেম তৈরি হয়েছে, স্প্রিং সহ বস্তুর ভর টোটাল মিলিয়ে স্প্রিং আর নিচে একটা বস্তু ঝুলাই দেওয়ার পরে সেটাকে এরকম করে প্রসারিত সংকুচিত হতে 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 একটা পর্যায়ে গিয়ে থেমে যাবে, সেটাই হচ্ছে ওর কি সাম্য অবস্থান, এটা হচ্ছে ওর কি সাম্য অবস্থান। এরপরে আমি যদি এই স্প্রিংটাকে টানি, একটা বল প্রয়োগ করি, এফ পরিমাণ বল প্রয়োগ করি, এই স্প্রিংটাকে আমি টানছি কতটুকু, মনে করি এক্স পরিমাণ সম্প্রসারিত করছি, আমি স্প্রিংটাকে টানছি এক্স পরিমাণ সম্প্রসারিত করছি, এক্স পরিমাণ সম্প্রসারিত করলে কি হবে আপনি নিজে বুঝতেছেন, আমি যদি এটাকে ছেড়ে দিই কি হবে, দৌড় দিবে। আচ্ছা ওকে কি আমি উপর দিকে দৌড় দিতে বলছি, আমি বলি নাই, কি হয়েছে অটোমেটিক তৈরি হয়ে গেছে না। এর মধ্যে এই যে দেখেন আমি যে এফ পরিমাণ বল ওকে দিছি, ওর ভেতরে অটোমেটিক্যালি একটা এফ পরিমাণ বল কি হয়ে গেছে, উদ্ভূত হয়ে গেছে, যেটা আমার বলের বাধাদানকারী বল। বা উল্টাভাবে বলি, আমি এদিকে না টেনে যদি ওইদিকে সংকুচিত করি, ওকে এক্স পরিমাণ সংকুচিত করলে ছেড়ে দিলে এই বরাবর দৌড় দিবে। তার মানে আমি যদি বল এদিকে দিই, ও ওইদিকে উদ্ভূত হয়ে যায়, আমি ওইদিকে দিলে ওর এদিকে বল উদ্ভূত হয়ে যায়। অর্থাৎ আমি একটা যে বল প্রয়োগ করতেছি, ওর ভেতরে একটা অটোমেটিক্যালি একটা বাধাদানকারী বল উদ্ভূত হয়ে যাচ্ছে একটা লিমিটের মধ্যে, একটা লিমিটের পরে গিয়ে কিন্তু এটা আর তৈরি হয় না। একটা স্প্রিং, ছোট একটা স্প্রিংয়ে যদি এমনি টান দিই, এটা লম্বা হয়ে যায়, এরপরে আর সেটা আগের অবস্থায় ফেরত যায় না। অর্থাৎ একটা লিমিটের মধ্যে এই ঘটনাটা ঘটে। অর্থাৎ আমি যখন ওর মধ্যে একটা বল দিব, সংকুচিত বা প্রসারিত করব একটা লিমিটের মধ্যে, তখন এর ভেতরে একটা অটোমেটিক্যালি উদ্ভূত বাধাদানকারী বল তৈরি হয়ে যায়। এটাকে বলা হয় প্রত্যয়নী বল বা স্প্রিং বল, এটাকে বলা হয় প্রত্যয়নী বল বা স্প্রিং বল। আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে কত, এই আমি এফ যতটুকু দিছি
সেটুক পরিমাণই এফ তৈরি হবে। অর্থাৎ একে যদি আমি এক্স পরিমাণ এদিকে আচ্ছা খেয়াল করেন, স্প্রিংটাকে যে আমি এক্স পরিমাণ টেনে ছেড়ে দিছি, ও কি হবে জানেন? ও দুলতে থাকবে, সরি স্পন্দিত হতে থাকবে, দুলতে থাকবে বললে ভুল হবে, দুলতে থাকে দোলক, স্প্রিং কি হয়? স্পন্দিত হবে, ওসিলেট করবে। তো এই যে আমি ছেড়ে দিলে কিভাবে ওসিলেট করবে জানেন? এটা কিন্তু ওর সাম্য অবস্থান ছিল, সাম্য অবস্থান থেকে বাড়াইছি আমি এই বরাবর আনছি, এনে ছেড়ে দিছি, তার মানে ওর এখানে বি কত? 0। ওই দোলকের মতো বিস্তার, এটা হচ্ছে ওর বিস্তার অবস্থান। মনে করেন আমি এক্সপেরিমেন্ট আনছি, তো এটাকে মনে করেন এ, এটাকে বিস্তার বা ইংলিশে বলা হয় অ্যাম্পলিটিউড। একে এদিকে এ পরিমাণ বা 2 সেন্টিমিটার টানলাম, মনে করেন 2 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলে ও কি হবে জানেন? এদিকে যাবে, গিয়ে সাম্য অবস্থান থেকে আরো কতটুকু উঠবে? 2 সেন্টিমিটার উঠে যাবে, সেখানে গিয়ে ওর বেগ 0 হবে, আবার নামবে সাম্য অবস্থানে, আবার এখানে 2 সেন্টিমিটার। তার মানে কি আমি ওইটার মতো দোলকের মতোই দোলককে 30 ডিগ্রি টেনে ছেড়ে দিছি, এদিকে এসে এদিকেও 30 যাবে, আবার এসে আবার এদিকেও 30 যাবে, ঠিক সেম। এটাকে 2 সেন্টিমিটার টানছি, মানে এক্স পরিমাণ টানছি, সেটা ওখানে মানে এ পরিমাণ টানছি, সেটা এদিকে এ পরিমাণ আসছে, ওদিকে গিয়ে মাইনাস এ পরিমাণ উঠবে, আবার এসে এদিকে প্লাস এ পরিমাণ উঠবে, আবার মাইনাসে আবার প্লাসে, মানে এইভাবে করে করে স্পন্দিত হতে থাকবে। এবং সেখানে গতিশক্তি বিভব শক্তি সেম ঘটনা ঘটবে। একটু করে জাস্ট বলে দিই, সেটা আপনাদের কনসেপ্টে কাজে লাগবে। এই যে দেখেন, এই জায়গায় ওর বেগ 0, বেগ 0 মানে কি? ইকে 0, দোলকের মতো করেই, দোলকে যা পড়াচ্ছি সেরকম করেই, শুধু সূত্রটা ভিন্ন। যে এই জায়গায় ওর গতিশক্তি 0, তাহলে বিভব শক্তি হবে ম্যাক্সিমাম। বিভব শক্তির সূত্র শিখাবো একটু পরে, বিভব শক্তি হবে ম্যাক্সিমাম। আর এই জায়গায় যখন থাকবে সাম্য অবস্থানে, ওখানে ওর বিভব শক্তি কত? 0, কারণ ও সাম্য অবস্থান থেকে, আমরা দোলক আর স্প্রিং এর ক্ষেত্রে উচ্চতা বা এটা উচ্চতা বা কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, প্রসারিত বা সংকুচিত, সেটা আমরা কাউন্ট করবো কোত্থেকে? ওদের সাম্য অবস্থান থেকে। তাহলে দেখেন সাম্য অবস্থানে যখন অবস্থান করবে, তখন দেখেন এক্স এর মান কত, মানে এই এক্সটা হচ্ছে সাম্য অবস্থান থেকে দূরত্ব, এক্স এর মান কত? 0। তার মানে সেখানে কি হয়ে যাবে? বিভব শক্তি 0 হয়ে যাবে। বিভব শক্তি 0 হয়ে গেলে সেখানে গতিশক্তি ম্যাক্সিমাম। আবার যখন উপরে উঠে যাবে, এখানে 2 সেন্টিমিটার বা এ পরিমাণ উঠে যাবে, উঠে যাওয়ার পরে সেখানে বেগ 0 হয়ে যাবে। অর্থাৎ এই বিস্তার অবস্থানগুলোতে ওদের বেগ 0, অর্থাৎ গতিশক্তি 0। আর গতিশক্তি 0 মানে হচ্ছে বিভব শক্তি ম্যাক্সিমাম। আর উল্টাভাবে বললে সাম্য অবস্থানে ওদের বিভব শক্তি 0, তাই সেখানে বিভব শক্তি 0 হলে গতিশক্তি হয়ে যাবে ম্যাক্সিমাম। অর্থাৎ ওদের মোট শক্তি, এই জায়গার মোট শক্তি, এই জায়গার মোট শক্তি, এই জায়গার মোট শক্তি সবগুলোই সমান গেল। তাহলে এই ক্ষেত্রেও যদি আমাকে বের করতে বলে, আমরা খেয়াল করেন দোলকের ক্ষেত্রে, স্প্রিং এর ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি, সেটা কি জানেন? এই যে স্প্রিংটাকে আমি যে বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করে সাম্য অবস্থান থেকে এক্স পরিমাণ প্রসারিত করছি, প্রসারিত না করে সংকুচিত করতে পারতাম, প্রসারিত করছি যেহেতু এদিকে টানছি, আমার বলটা দিছি এদিকে, স্প্রিংটাকে ছেড়ে দিলে স্প্রিং জোর দিবে ওদিকে, অর্থাৎ স্প্রিং এর ভিতরে ঊর্ধ্বমুখী বল তৈরি হচ্ছে। তার মানে দেখেন, আমি যখন ওকে এইদিকে এক্স সরণ ঘটাইছি, তখন ওর বল তৈরি হয়েছে ওইদিকে, তার মানে এক্স এর ডাইরেকশন এদিকে, বলের ডাইরেকশন এদিকে, মানে প্রসারিত এদিকে, বল হচ্ছে ওইদিকে। আবার উল্টাভাবে যদি বলি, সংকুচিত করলে এদিকে, বল হবে এদিকে। তার মানে এই এফটা এই এক্স এর সমানুপাতিক। প্রথম কথা এই এফটা এক্স এর সমানুপাতিক, অর্থাৎ আমি যত বেশি প্রসারিত করব তত বেশি বাধাদানকারী বল হবে। তার মানে আমি ওকে সামান্য টানলে ও সামান্য করে ইয়ে হবে। আমি যদি বেশি জোরে এতটুকু অনেক বড় করে প্রসারিত করে ফেলি, তখন ছেড়ে দিলে অনেক দ্রুত দৌড় দিবে, কারণ প্রত্যয়নী বা বাধাদানকারী বলটা একটা লিমিটের মধ্যে এই এক্স এর সমানুপাতিক। কিন্তু দুইটাই কিন্তু কি ভেক্টর, তার মানে এদের দিক কি বিপরীতমুখী না? দেখেন আমি বল দিছি এদিকে, সরি আমার প্রসারিত করছি এদিকে, বল তৈরি হচ্ছে ওইদিকে, আবার যদি সংকুচিত করে ওইদিকে, বল তৈরি হবে এদিকে। তার মানে এখানে একটা মাইনাস আসবে, অর্থাৎ দিক। তার মানে এফ মানে স্পন্দন গতির ক্ষেত্রে, এই স্প্রিং এর ক্ষেত্রে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, কিন্তু এদের দিক হবে কি বিপরীতমুখী। এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, কিন্তু দিক হবে মাইনাস। আচ্ছা গেল, আমরা বুঝতে পারলাম। এবার তাহলে এই প্রপোর্শনাল সাইনটাকে তুলে দিলে কি আসবে? একটা কনস্ট্যান্ট আসবে, সেটা হচ্ছে কি কে, এবং এই কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, কেটা হচ্ছে কি স্প্রিং কনস্ট্যান্ট। এবং মনে রাখতে পারবেন, এই যে দেখেন, এই স্প্রিং কনস্ট্যান্টের মান যত বেশি, স্প্রিংটাকে আমি প্রসারিত বা সংকুচিত করতে তত বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। এটা আমাদের ইজিলি বুঝতে পারি। তার মানে একটা খেলনার গাড়ির স্প্রিং আর একটা ট্রাকের স্প্রিং এর মধ্যে কে এর মধ্যে আকাশের পাতাল মানের পার্থক্য হবে। কোনটার কে এর মান বেশি হবে? অবশ্যই ট্রাকের কে স্প্রিং এর কে এর মান বেশি হবে, কারণ ট্রাকের স্প্রিং এর কে এর মান বেশি মানে যে ট্রাকের স্প্রিংটাকে আমি প্রসারিত বা সংকুচিত করতে হলে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। যেখানে খেলনার গাড়ির স্প্রিংকে আমি আঙ্গুল দিয়ে প্রসারিত সংকুচিত করতে পারতেছি, সে জায়গায় ট্রাকের স্প্রিং এর উপর যদি আমি লাফাইও, দেখা যাবে যে সামান্য প্রসারিত বা সামান্য সংকুচিত হচ্ছে। আশা করি বুঝতে পারতেছে গেল। আর এই যে এক্স পরিমাণ যে সংকুচিত বা প্রসারিত করছি, এখান থেকে যে কে পাবো, এই যে এটা করছি, এখান থেকে যে কে পাবো, তো এই প্রসারিত বা সংকুচিত করার কারণে ওর মধ্যে যে বিভব শক্তি জমা হবে সেটা হচ্ছে ইপি ইজ ইকুয়ালস টু, মনে রাখবেন, হাফ কে এক্স স্কোয়ার, যেখানে এক্সটা হচ্ছে এই সাম্য অবস্থান থেকে কতটুকু দূরত্ব হয়েছে সেটা, আর কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। তো তার মানে আমি প্রত্যেক বিন্দুতে এক্স এর মান জানা থাকলে
প্রত্যেক বিন্দু এই বিন্দুতে এক্স এর মান, 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 সবগুলোতে এক্স এর মান জানা থাকলে আমি হাফ কে এক্স স্কয়ার দিয়ে ইপি বের করে ফেলতে পারবো, ওই আগের মতো দোলকের মতো করে। এখানে বেগ বের করতে বললে, যে কোনো বিন্দুর বেগ বের করতে বললে আমরা ওই বিভব শক্তি দিয়েই করব। সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তিটা মোট শক্তি হবে, আর যে কোনো বিন্দুতে বিভব শক্তিটা বিভব শক্তি হবে। তো মোট শক্তিটা জানা থাকলে যে কোনো বিন্দুর যদি গতিশক্তি বের করতে বলে, তাহলে সর্বোচ্চ অবস্থানের বা বিস্তার অবস্থানের বিভব শক্তিটাই হবে মোট শক্তি, আর সেটা থেকে যেই অবস্থান বলছে সেই অবস্থানের বিভব শক্তিটা হবে বিভব শক্তি। তাহলে মোট শক্তি থেকে বিভব শক্তি বিয়োগ করে আমি গতিশক্তি বের করে ফেলতে পারবো। মানে মেইন কথা দোলকে যা করছি তাই, শুধু দোলকের সূত্রটা কি ছিল, mg l * 1 - cos থিটা, আর এখানে হচ্ছে কি হাফ কে এক্স স্কয়ার। মানে আমাদের মেইন পুঁজি হচ্ছে এই বিভব শক্তি। গেল। এবার আমরা এগুলো স্প্রিং নিয়ে আর কোনো ম্যাথ করাচ্ছি না, এগুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করে নেবেন আর কি। এরপর আমরা এখন একটু আসি এই চ্যাপ্টারের আরেকটা অংশ, সেটা হচ্ছে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। এটা মানে হচ্ছে কোনো একটা যন্ত্রকে যদি আমি শক্তি দিই, যন্ত্রটা আমাকে কাজ করে দেয়। কিন্তু কথা হচ্ছে কোনো যন্ত্রই কিন্তু আমি যাই শক্তি দিব একদম হুবহু সেম পরিমাণ কাজ কিন্তু আমাকে করে দিবে না, এটা স্বাভাবিক। আমার নিজের কথাই যদি বলি, মনে করেন আমি যেটুকু পরিমাণ শক্তি নিছি, আমি সম্পূর্ণ শক্তিটাই কিন্তু কাজে পরিণত করতে পারতেছি না। কেন? কারণ কাজে পরিণত করতে হলে আমার কিছু পরিমাণ নিজের অভ্যন্তরের শক্তি প্রয়োজন। অর্থাৎ আমার নিজের অভ্যন্তরে যে কিছু শক্তি প্রয়োজন, সেই শক্তিটা কিন্তু খরচ হবে। সেই শক্তিটা খরচ যেটা হয়ে গেছে, সেটা কিন্তু কাজে পরিণত হচ্ছে না। যার কারণে আমাকে টোটাল যতটুকু দেওয়া হয়েছে তার চেয়ে কিছু অংশ খরচ হয়ে বাকি অংশটুকু আমার কাজে পরিণত হচ্ছে। অর্থাৎ আমি যদি আপনাকে মনে করেন 80 টাকা দিলাম, 80 টাকা দিয়ে বললাম আমাকে এই জিনিসটা কিনে এনে দাও। তো এখন আপনি মনে করেন গেছেন বাজার করতে গেছেন, মনে করেন 80 টাকা দিলাম বাজার করতে গেছেন, কিন্তু আপনি যাওয়ার সময় আসার সময় গাড়ি ভাড়া খরচ করছেন মনে করেন 10 টাকা, তাহলে আপনি বাজার করে আনতে পারবেন কত? 70 টাকা। তার মানে আপনি আপনার অভ্যন্তরীণ খরচ করছেন হচ্ছে 10 টাকা, আমাকে কাজে আউটপুট হিসেবে দিয়েছেন 70 টাকা, আমি আপনাকে মোট দিয়েছিলাম 80 টাকা। তার মানে আমার 80 টাকা থেকে আপনি 70 টাকা আমাকে আউটপুট এনে দিচ্ছেন। তার মানে এই 80 টাকা থেকে যদি 70 টাকা বাদ দিই, তাহলে 10 টাকা যেটা, সেটা কিন্তু আমার কোনো আউটপুটে আসে নাই। তার মানে আমার জন্য এটা অপচয়, আমার জন্য এটা অপচয়। তাইলে এবার খেয়াল করেন, আপনি আমাকে 80 টাকার জায়গায় 80 টাকা দিছি আর 70 টাকার বাজার করে এনে দিচ্ছেন। আর এক ব্যক্তিকে আমি টাকা দিলাম, সে 80 টাকা দিছি আর সে 60 টাকার বাজার করে আনছে। তার মানে দেখেন সে খরচ করছে 20 টাকা। তাহলে আমার লস আপনারটাতে বেশি নাকি এটাতে বেশি? অবশ্যই যে 60 টাকা আউটপুট দিছে, মানে যে কম আউটপুট দিছে তার ক্ষেত্রে লস বেশি। তো তাহলে আমি কাকে দিব? আপনাকে দিব না ওকে দিব? অবশ্যই আপনাকে দিব, কারণ আপনি কি করছেন? খরচ কম করছেন, আমার লস কম করছেন। তো ঠিক সেম যে কোনো যন্ত্রের ক্ষেত্রেও এই ঘটনাটা আমাদের বুঝতে হয় যে কোন যন্ত্রকে আমি দিলে কোন যন্ত্র আমাকে বেশি লস দিবে, কোন যন্ত্র আমাকে আউটপুট বেশি দিবে, কোন যন্ত্র আমাকে লস বেশি দিবে, সেটা আমার বুঝতে হয়। তো সেটা বোঝার জন্য আমাদের কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি টার্মটা চলে আসে। তো এফিসিয়েন্সিটাকে আমরা ইটা দিয়ে প্রকাশ করি, গ্রিক চিহ্ন ইটা, এটাকে বলা হয় ইটা। এটা এন না, এটা ইটা। ইটা কি? ইটা হচ্ছে আমি শক্তি আর কাজ সেম টাইপের জিনিস, আমরা সেখানে শক্তি না বলে কাজও বলতে পারি। দেখেন কাজ, আমি তাকে কতটুকু কাজ, মানে আমি তাকে কতটুকু শক্তি দিচ্ছি সেটাকে বলছি ইনপুট। সে আমাকে কতটুকু করে দিচ্ছে সেটা হচ্ছে আউটপুট। অর্থাৎ ইনপুটের সাপেক্ষে আউটপুট কতটুকু, মানে ইনপুটের কত অংশে সে আউটপুট দিচ্ছে, সেটাই হচ্ছে আমার কর্মদক্ষতা। তবে সেটার সাথে কত গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করে পার্সেন্ট বসাতে হবে, মানে আমি 100তে কাউন্ট করবো আর কি। মনে করেন সে ফর এক্সাম্পল কোনো একটা যন্ত্রের এফিসিয়েন্সি বলছে 80%, তার মানে হচ্ছে আমি তাকে যদি 100 জুল শক্তি দেই, তাহলে সে আমাকে 80 জুল কাজ করে দেয়, তাহলে আমার লস গেছে কত? 20 জুল। তো এই জিনিসটা বোঝার জন্য তাহলে দেখেন একটা তো হচ্ছে 80%, আর একটা দিল মনে করেন 70%, তাহলে দেখি বলেন কোনটা ভালো? অবশ্যই যার এফিসিয়েন্সি ভালো, মানে যে আমাকে আউটপুট বেশি দিবে তার এফিসিয়েন্সি বেশি আসবে। তাই আমরা যন্ত্র দেখার সময় যন্ত্র কোনটা ভালো, কোনটা আমাকে কাজ বেশি করে দিচ্ছে, কোনটা আমাকে লস বেশি করতেছে, সেটা আমরা এফিসিয়েন্সি দিয়ে দেখতে পারি। তো আমরা যেহেতু শক্তি দিয়ে বললাম, আরেকটা কথা আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ক্ষমতা। ক্ষমতা, ক্ষমতা কি? একক সময়ে কৃত কাজ। একক সময়ে কৃত কাজ হচ্ছে ক্ষমতা। তাহলে আমরা কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু বলতে পারি পি ইন্টু টি। তাহলে মনে করেন একাধিক যন্ত্রকে আমি সেম পরিমাণ সময়ে চালাইলাম, তার মানে টি এর মান মনে করেন সেম পরিমাণ সময়ে চালালাম, তাহলে আমি ডাব্লিউ আর পি সমান বলতে পারি না দুইটার জন্য? তার মানে আমি শক্তির জায়গায় ক্ষমতা বসাই দিতে পারি। এই যে দেখেন, তার মানে আমি ডাব্লিউ আউটপুটের জায়গায় পি আউটপুট বলতে পারি, ডাব্লিউ ইনপুটের জায়গায় পি ইনপুট বলতে পারি। অর্থাৎ পরীক্ষায় আমাকে যদি কাজ দিয়ে বা শক্তি দিয়ে ম্যাথ দেয়, তাহলে আমরা কাজ বা শক্তি বসাবো। আর যদি ক্ষমতা দিয়ে দেয়, তাহলে আমরা সেখানে কি করবো? পাওয়ার বা ক্ষমতা বসাবো। এখন কথা হচ্ছে স্টুডেন্টদের মাথায় প্যাচ লাগে, স্যার কোনটা আউটপুট কোনটা ইনপুট কেমনে বুঝবো? স্টুডেন্টদের মনে কোশ্চেন থাকে, স্যার আউটপুট কোনটা ইনপুট কোনটা কেমনে বুঝবো আমরা? সেটা মনে রাখা খুবই সহজ। মনে রাখবেন, যদি কখনো কোনো অ্যাডভার্টাইজমেন্ট টাইপের কোনো কথা বলে, মানে যন্ত্রের গায়ে লেখা আছে এত বা এত ক্ষমতার যন্ত্র এরকম বলা থাকলে সেটা ইনপুট। যেটা ডাইরেক্ট দিয়ে দিবে সেটা ইনপুট।
আর যদি বলে যে না হ্যাঁ দিয়ে দিছে, এরপরে যদি বলা হয় যে না ও এই কাজ করছে, এই জিনিস তুলছে, এত সময় করছে, এটা করছে, মানে ডিটেইল ব্যাখ্যা যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ও অ্যাকচুয়ালি কতটুকু কাজ করছে সেটা, বা অ্যাকচুয়ালি ওর ক্ষমতা কত সেটা। তো সেই যেগুলো ডিটেইল দেওয়া থাকবে সেগুলো থেকে যেটা বের করতে পারবো সেটা আউটপুট। আর যেটা ডাইরেক্ট দিয়ে দিবে মানে 10 হর্স পাওয়ার বা 10 কিলো ওয়াটের ক্ষমতা সম্পন্ন বলছে, তার মানে কি ডাইরেক্ট বলে দিচ্ছে যেটা যন্ত্রের গায়ে যেটা লেখা আছে সেটা ইনপুট গেল। তাহলে এবার আমরা সেরকম একটা ম্যাথ করি লাস্ট, এরপর আমাদের শেষ হবে আর কি। দেখি খুবই সহজ একটা কোয়েশ্চেন, ওই যে গত ক্লাসের ও জিনিসও এখানে লাগতেছে। দেখেন এটা টোটাল একটা কোয়েশ্চেন, মনে করেন পরীক্ষা আসছে, বলছে দুটি 18 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন। হর্স পাওয়ার মানে হচ্ছে অশ্ব ক্ষমতা, 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট, এটা মনে রাখবেন। 1 হর্স পাওয়ার ইজিক্যালস টু 746 ওয়াট। 18 হর্স পাওয়ার মানে অনেক বড়, মানে 18 ঘোড়া, এটা অনেক বেশি পাওয়ারফুল একটা ইয়া। আচ্ছা দেখি পাওয়ারফুল হওয়ার কথা, যেহেতু একটা বড় ট্যাঙ্ক দেওয়া হয়েছে, মোটর কিনতে গেলে কিন্তু সেখানে বলা থাকে 1 ঘোড়া 2 ঘোড়া এরকম, বুঝে গেছে? 18 হর্স পাওয়ার মানে 18 ঘোড়া। যাই হোক, বলছে 18 হর্স পাওয়ার দুটি 18 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন মোটর, মানে দুইটা মোটরই হচ্ছে 18 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন মোটর দিয়ে 2 × 2 × 30, এটা আসলে মিটার না বলে মিটার কিউব বলা উচিত ছিল। মানে এখানে বুঝাতে চাইছে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, মানে এত আয়তন বিশিষ্ট। তো সেটাকে আমি বাংলায় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা না বলে ডাইরেক্ট বলে দিচ্ছি যে 2:2:30। তার মানে হচ্ছে কি দৈর্ঘ্য 2, প্রস্থ 2, আর উচ্চতা হচ্ছে কি বা গভীরতা হচ্ছে কি 30 মিটার, অর্থাৎ কি এইচ, ক্যাপিটাল এইচ হচ্ছে 30 মিটার। একটি পানির ট্যাঙ্ক, মানে এই পানির ট্যাঙ্কটাকে খালি করার সময় প্রথম মোটরটি প্রথম অর্ধেক ট্যাঙ্ক পানি খালি করতে 10 মিনিট সময় লাগলেও দ্বিতীয় মোটরটি বাকি পানি খালি করতে 20 মিনিট সময় লাগে। কোন মোটরটি ভালো বা কোন মোটরটি আমার জন্য লাভজনক? এই জিনিসটা দেখে কমার্স বা আর্টসের স্টুডেন্ট অবশ্যই দেখে বলে ফেলবে স্যার ইজি জিনিসই তো, পুরো একটা ট্যাঙ্কের প্রথম অংশে খালি করতে প্রথম মোটর লাগছে 10 মিনিট, দ্বিতীয় অর্ধেক খালি করতে দ্বিতীয় মোটর লাগছে 20 মিনিট, অবশ্যই যেটাতে কম সময় লাগছে সেটাই ভালো। কিন্তু আমার ক্লাস, গত ক্লাস আর এর আগের ক্লাস যারা করছেন তারা আশা করি এই জিনিসগুলো আন্দাজে ঢিল মারবেন না, কারণ ট্যাঙ্কের ক্ষেত্রে চোখের দেখায় যা মনে হয় যে সেম, সব ক্ষেত্রে সেটা সেম নাও হতে পারে। অর্থাৎ একটা ট্যাঙ্কের প্রথম অর্ধেক পানি খালি করা আর দ্বিতীয় অর্ধেক পানি খালি করা দুইটা কিন্তু সেম না। কেন? কারণ সেখানে এইচ মানে উচ্চতা না, এইচ মানে যদি স্মল এইচ মানে উচ্চতা যদি বলে থাকেন তাহলে কিন্তু দুই ক্ষেত্রে সেম পরিমাণ কৃতকাজ মনে হবে। এটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম। স্মল এইচ কিন্তু কি ভর কেন্দ্রের উলম্ব সরণ, এখানে ক্যাপিটাল এইচ এর সাথে ওই স্মল এইচ এর সম্পর্ক নাই। স্মল এইচটা হচ্ছে কতটুকু ভর কেন্দ্রের উলম্ব সরণ হয়েছে সেটা, আর না হইলে তো সবাই মনে করবে প্রথম অর্ধে খালি করছে মানে h/2, দ্বিতীয় অর্ধে খালি করছে মানে h/2। বিষয়টা কিন্তু এরকম না। তো সেটা লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম। তো সেটা দেখি কোনটা ভালো। দেখি প্রথম অংশে খালি করতে কতটুকু কাজ করতে হয়েছে বা প্রথম অংশের জন্য কি হয়েছে, মানে প্রথম মোটরের কর্মদক্ষতা কত, দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা কত, তারপর দুইটাকে তুলনা করব। সেটা হচ্ছে দেখেন প্রথম মোটর খালি করতেছি, প্রথম মোটর দিয়ে প্রথম অর্ধেক খালি করতেছি, তাহলে মার্ক করে ফেলি আমরা। এই যে দেখেন মার্ক করতেছি, পুরা ট্যাঙ্কের উচ্চতা হচ্ছে h, তাহলে প্রথম অর্ধেক খালি করার জন্য আমি মার্ক করে ফেলছি এটা উপরের অংশ, এটা নিচের অংশ খালি করা পানির জন্য। তাহলে এইটুক কত অর্ধেক, তাহলে h/2। তাহলে আমি কি করব mgh1। আচ্ছা এখানে কি দিয়ে দিছে 18 হর্স পাওয়ার, তার মানে যেটা দিয়ে দিছে দুইটা মোটরেরই ক্ষমতা দিয়ে দিছে 18 হর্স পাওয়ার, তার মানে সেটা কি যেটা কোশ্চেনে দেওয়া আছে, মানে মোটরের গায়ে যেটা লেখা আছে বা দোকানদার আমাকে যেটা বলছে সেটা হচ্ছে কি ইনপুট পাওয়ার, তার মানে এটা হচ্ছে ইনপুট 18 হর্স পাওয়ার। তাহলে মানে আমি আউটপুটটাকেও কি করবো হর্স পাওয়ারে নিব, তাহলে আউটপুটটাকে আমি পাওয়ারে নিব। তাহলে প্রথমে আগে কৃত কাজটা বের করি বা আউটপুট পাওয়ারটা আমরা বের করি। আউটপুট পাওয়ার কি হবে mgh1, মানে কৃত কাজ হচ্ছে mgh1 ডিভাইডেড বাই t1, মানে প্রথম মোটরের জন্য সময় কত লাগছে সেই t1 দিয়ে ভাগ করে দিলে শক্তিকে বা কৃত কাজকে t দিয়ে ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাব, ক্ষমতা পেয়ে যাব। তাইলে h1 কত, প্রথম অংশ প্রথম মোটর দ্বারা প্রথম অর্ধেক ট্যাঙ্কের প্রথম অর্ধেক খালি করতে খালি করা পানি ভর কেন্দ্রের উলম্ব সরণ h1 = দেখেন উপরের স্তরের উলম্ব সরণ কত 0, নিচের স্তরের উলম্ব সরণ কত এই যে এইটুকু, তাহলে কত h/2 ডিভাইড বাই 2, তাহলে কত আসে h/4। তাহলে h কত ছিল 30 মিটার, এই যে 30 মিটার, তাহলে 30 ডিভাইড বাই 4 7.5 মিটার। তাহলে এবার মান বসাই দিই, m এর মান কত, পুরা ট্যাঙ্কের পানির কত ভর। তো আমরা কি জানি এটা পঞ্চম অধ্যায়ের পড়া, আমরা কি জানি রো ঘনত্ব = m/v, v হচ্ছে আয়তন, m হচ্ছে ভর। তাহলে m কি বের করতে পারি আমরা, রো ইন্টু v, রো হচ্ছে ঘনত্ব, v হচ্ছে আয়তন। তাহলে পুরা ট্যাঙ্কের আয়তন কত, পুরা ট্যাঙ্কের পানি, তো পুরা ট্যাঙ্কের আয়তন হচ্ছে 2:2:30, ঠিক আছে। আর রো কত,
আমরা কি জানি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা বিশুদ্ধ পানির ঘনত্ব 1000 kg/m³। তাহলে আমরা কি বলতে পারি, এম এর জায়গায় কি বলতে পারি, ভি কত? আসলে পুরো ট্যাঙ্ক খালি করছি আমরা না, অর্ধেক। তাহলে অর্ধেক মানে কি, এই পুরো আয়তন /2 ইন্টু ঘনত্ব, এই যে ভি বসাচ্ছি, এবার রো বসাচ্ছি, এই রো বসাচ্ছি, তাহলে এইটা পুরোটা পাই গেছি আমি পানির ভর, খালি করা পানির ভর। এরপরে জি বসাই দিলাম, এরপরে এই যে স্মল h1 কত 7.5 /T কত সময় লাগছে বলছে, ওই যে 10 মিনিট লাগছে। তাহলে 10 মিনিটকে সেকেন্ডে নিই, 10 মিনিট ইন্টু 60 ক্যালকুলেশন করে আসে এত ওয়াট। আর এত ওয়াটকে যদি হর্স পাওয়ার নিই কত দিয়ে ভাগ করবো, 744, এই যে 744 দিয়ে ভাগ করে আসছে কত, 9.85 হর্স পাওয়ার। তাহলে দেখেন এটা হচ্ছে আউটপুট, ইনপুট কত 18 ইন্টু 100%, তাহলে কত দেখেন 54.72%। অর্থাৎ 100 জুল যদি আমি ওকে শক্তি দিয়ে দেই, সে আমাকে 54.72 জুল কি করে আউটপুট দিয়ে দেয়। তো যদি খরচ কত বা অপচয় কত সেটা জিজ্ঞেস করে, তাহলে কত হবে 100 থেকে ওটা বিয়োগ করে অত পার্সেন্ট খরচ হচ্ছে। যাই হোক, এবার দ্বিতীয় মোটরে যাই। এবার খেয়াল করেন দ্বিতীয় মোটর কি করছে দেখেন, এবার প্রথম অর্ধেক খালি করে ফেলছে প্রথম মোটর, এবার দ্বিতীয় অর্ধেক খালি করতে কি হবে দেখেন, দ্বিতীয় অর্ধেক খালি করার জন্য আমি খালি করা পানির মার্ক করে ফেলি কতটুক, এইটুক কত, এটা কত, এটা হচ্ছে h/2। তাহলে উপরের স্তর এটা, নিচের স্তর এটা খালি করা পানির ক্ষেত্রে। তাহলে উপরের স্তর উলম্ব সরণ কত, স্মল h2 = কত, উপরের স্তর উলম্ব সরণ h/2, নিচের স্তর উলম্ব সরণ কত দেখেন, এইখান থেকে এইটুক তুলে ফেলছি, তার মানে কত h/2 কত আসে 3h/4। ক্যালকুলেশন করলে কত হয় 22.5 মিটার। দেখেন প্রথমটার জন্য 7.5 মিটার ছিল, দ্বিতীয়টার জন্য 22.5 মিটার, মানে প্রায় 3 গুণ, প্রায় না ডাইরেক্ট 3 গুণ। 7.5কে 3 দিয়ে গুণ করলে 3 গুণ হয়ে যায়। তার মানে ভর কেন্দ্রের উলম্ব সরণ যেখানে 3 গুণ হয়ে গেছে, তার মানে প্রথম অর্ধেক খালি করার জন্য যেটুকু কাজ করতে হবে, দ্বিতীয় অর্ধেক খালি করার জন্য তার 3 গুণ কাজ করতে হবে। চোখের দেখায় মনে হইলেও কিন্তু এরকম বলা যাবে না যে দুইটাই সেম, অর্ধেক সবসময় সেম না। তাই ফিজিক্সে আমাদের কি কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এবার বুঝতে পারতেছেন আশা করি যে ভরকেন্দ্রের উলম্ব সরণ জিনিসটা আমাদের কেন প্রয়োজন হচ্ছে। তার মানে দ্বিতীয় অর্ধেক খালি করতে 3 গুণ কাজ করতে হচ্ছে। তাই আমি এখানে 10 মিনিট আর 20 মিনিট দেখে কিন্তু বলতে পারবো না, কারণ দুইটার কাজ হচ্ছে আকাশ আর পাতাল বেশ কম। একটা যতটুকু কাজ করতে হচ্ছে প্রথম অর্ধেকের জন্য, মানে প্রথম মোটর যেটুকু কাজ করছে, দ্বিতীয় মোটর তার 3 গুণ কাজ করতেছে। সেই দেখেন এটা অ্যান্সার বের করে দেখতে পারতেছেন আপনারা, সেটা হচ্ছে কত, এই যে যাই হোক এম এর মান কত, বাকি অর্ধেক, তার মানে কি এই আয়তন, অর্ধেক আয়তন ইন্টু ঘনত্ব, এম পাই গেছি, জি পাইলাম, h2 বসালাম, সময় লাগছে কত 20 মিনিট, 20 মিনিটকে সেকেন্ডে নিলাম, এত ওয়াট। এবার সেটাকে আমরা হর্স পাওয়ারে নিই, 744 দিয়ে ভাগ করে দিলে এত হর্স পাওয়ার, তার মানে আউটপুট পাই গেছি। এবার আউটপুট পাইলাম, ইনপুট কত, ওই যে 18 হর্স পাওয়ার, 18 হর্স পাওয়ার, দুইটাই তো 18 হর্স পাওয়ার বিশিষ্ট, দুইটা আলাদা আলাদা ভাবে আর কি। এবার 100% দিয়ে গুণ করলে দেখেন 82.11%, কোথায় 82 কোথায় 54, এটা অনেক ভালো মোটর, 80-র উপরে, মানে এটা অনেক ভালো মোটর এইটার তুলনায়। তার মানে দেখেন চোখের দেখায় খালি শুধু অর্ধেক আর অর্ধেক মানে সেম কাজ এরকম মনে রাখা যাবে না। অর্ধেক খালি করতে 10 মিনিট লাগছে ও বাকি অর্ধেক খালি করতে 20 মিনিট লাগছে, এরকম দেখে নির্বোধের মতো অ্যান্সার দেওয়া যাবে না। আমাদের কিন্তু ক্যালকুলেশন করে দেখতে হবে কোনটার ইটা বেশি, এটার ইটা বেশি এবং এটা হচ্ছে কি আমার জন্য লাভজনক। এবং আমরা এই দুইটা মোটরের মধ্যে কোনটা সিলেক্ট করবো যদি জিজ্ঞেস করে, তাহলে অবশ্যই আমরা ওইটাই সিলেক্ট করবো, কারণ এটা আমার জন্য বেশি লাভজনক। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাস এটুকুই। এই টোটাল চ্যাপ্টারটা আমরা এখানে মোটামুটি পড়ার চেষ্টা করছি। বাকি সহজ জিনিস যেগুলো সেগুলো আপনারা বাসায় বিভিন্ন টেস্ট পেপার, গাইড বই থেকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন।